কখনো ভেবে দেখেছেন একটা ছোট্ট পরমাণু থেকে শুরু করে এই বিশাল মহাবিশ্ব সবকিছুই আসলে কিছু গোপন নিয়ম মেনে চলে? চলুন না আজ সেই কোডগুলো ভাঙা যাক আর দেখে নেওয়া যাক কিভাবে আমাদের চারপাশের জগৎটা তৈরি হয়েছে। প্রশ্নটা খুবই সহজ মনে হতে পারে, কিন্তু এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মহাবিশ্বের অনেক রহস্যের চাবিকাঠি। পরমাণুর ভেতরে আসলে কি ঘটে, চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। তো যে কোনো পরমাণুর একদম কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন, কিন্তু আসল খেলাটা হয় ইলেকট্রনকে ঘিরে, যেটা নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। এই ইলেকট্রনই হলো আমাদের আজকের গল্পের মূল চরিত্র। ভাবুন তো, মাত্র কয়েকটা নিউট্রনের এদিক ওদিক, এই সামান্য একটা পরিবর্তনই কিন্তু তৈরি করে আইসোটোপ, যার ক্ষমতাটা অবিশ্বাস্য। একদিকে যেমন আয়োডিন 31 আছে, যা ক্যান্সারের চিকিৎসায় জীবন বাঁচায়, তেমনি অন্যদিকে আছে কার্বন 14, যা হাজার হাজার বছরের পুরনো ইতিহাস আমাদের সামনে তুলে ধরে। আচ্ছা, এই যে ইলেকট্রনগুলো, এগুলো কি পরমাণুর ভেতরে এমনি এমনি ছোটাছুটি করে? না, একদমই না। ওদের প্রত্যেকের একটা একদম নির্দিষ্ট ঠিকানা আছে, একটা ইউনিক অ্যাড্রেস সিস্টেম, যেখানে ভুলের কোনো সুযোগই নেই। এই ঠিকানাটারই চারটা অংশ আছে, যেগুলোকে আমরা বলি কোয়ান্টাম সংখ্যা। এই চারটা সংখ্যা মিলেই একটা ইলেকট্রনের সঠিক পরিচয় আর অবস্থান বলে দেয়, আর এভাবেই পরমাণুর ভেতরে একটা দারুণ শৃঙ্খলা বজায় থাকে। প্রথম নিয়মটা খুবই সোজা, এটাকে বলা হয় অফ বাও নীতি। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা কনসার্টে গেছেন, সবচেয়ে ভালো সিটগুলো সামনের দিকের সিটগুলো তো আগে ভরবে, তাই না? ইলেকট্রনও ঠিক তাই করে, সবচেয়ে কম শক্তির অরবিটালগুলো আগে পূরণ করে, তারপর বেশি শক্তির দিকে যায়। এরপর আসছে পলির বর্জন নীতি। এই নিয়মটা কি বলে? বলে যে কোনো দুটো ইলেকট্রনের ঠিকানা কখনোই হুবহু এক হতে পারে না, ঠিক যেমন আমাদের বাড়ির ঠিকানা আর কারোর সাথে মেলে না। এই নিয়মটা আছে বলেই কিন্তু আমরা কোনো কিছুর ভেতর দিয়ে হেঁটে চলে যেতে পারি না, বস্তু স্থিতিশীল থাকে। আর সবশেষের নিয়মটা হলো হুন্ডের নিয়ম। আমরা মজা করে এটাকে বলি বাসের সিটের নিয়ম। বাসে উঠলে আমরা কি প্রথমেই কারো পাশে গিয়ে বসি? না তো, আগে খালি সিট খুঁজি। ইলেকট্রনরাও ঠিক তাই করে, জোড়া বাঁধার আগে খালি অরবিটালগুলোতে একা একা বসে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দেখুন, মাত্র এই তিনটা সহজ নিয়ম, অফ বাও, পলি আর হুন্ড, এই তিনজন মিলেই কিন্তু মহাবিশ্বের প্রত্যেকটা পরমাণুর গঠন ঠিক করে দিচ্ছে। এগুলোই হলো রসায়নের সেই গোপন কোড। কিন্তু জানেন, রসায়নেও কিন্তু কিছু নিয়ম ভঙ্গকারী আছে, যেমন ধরুন ক্রোমিয়াম আর কপার। এই মৌলগুলো আরও বেশি স্থিতিশীল হওয়ার জন্য এই নিয়মগুলো একটুখানি এদিক ওদিক করে নেয়, কারণ শেষ পর্যন্ত স্থিতিশীলতাই আসল কথা, তাই না? চলুন এবার একটু সামনে এগোনো যাক। এই যে নিয়মগুলোর কথা আমরা জানলাম, এগুলো শুধু খাতা কলমের থিওরি না, এগুলো দিয়েই কিন্তু আমাদের খুব পরিচিত পর্যায় সারণীর পুরো নকশাটা তৈরি। আর এখানেই পর্যায় সারণীর আসল মজাটা। পুরো টেবিলটা এস, পি, ডি আর এফ, এই চারটা ব্লকে ভাগ করা। কিন্তু কেন? কারণটা খুব সিম্পল। একটা মৌলের শেষ ইলেকট্রনটা কোন ঠিকানায় বা অরবিটালে ঢুকছে, তার উপর ভিত্তি করে এই ব্লকগুলো তৈরি হয়েছে। এই যে এত সুন্দর করে সাজানো, এর কারণে কিছু মজার প্রবণতাও দেখা যায়। যেমন ধরুন, পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার আস্তে আস্তে ছোট হতে থাকে, কারণ নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি বেড়ে যায়। আবার উপর থেকে নিচে নামলে নতুন একটা করে স্তর যোগ হয়, তাই আকারও বড় হতে থাকে। আর একটা জিনিস দেখুন, একটা ইলেকট্রনকে তার ঘর থেকে বের করে আনতে ঠিক কতটা শক্তি লাগে। পর্যায় বরাবর যত এগোনো যায়, এই শক্তিটা তত বাড়তে থাকে, আর গ্রুপ বরাবর গেলে কমতে থাকে। তবে হ্যাঁ, কিছু স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে একটু ব্যতিক্রমও দেখা যায়, কারণ ওরা তো সহজে নিজের জায়গাটা ছাড়তে চায় না। বেশ, তাহলে একটা পরমাণুর ভেতরের খবর তো আমরা জানলাম, কিন্তু পরমাণুরা তো একা একা থাকতে খুব একটা পছন্দ করে না। ওরা কিভাবে একে অপরের সাথে হাত মেলায়, অণু তৈরি করে? উত্তরটা হলো রাসায়নিক বন্ধনের মাধ্যমে। এখানে একটা দারুণ ব্যাপার ঘটে, যেটাকে বলে হাইব্রিডাইজেশন। ভাবুন তো, পরমাণুরা বন্ধন তৈরির ঠিক আগে নিজেদের অরবিটালগুলোকে একটু মিশিয়ে নেয়, নতুন হাইব্রিড অরবিটাল তৈরি করে, যা বন্ধন তৈরির জন্য একদম পারফেক্ট।
আর মজার ব্যাপার হলো আমরা একটা সহজ সূত্র ব্যবহার করেই বলে দিতে পারি অণুটার আকৃতি কেমন হবে। আর আগের স্লাইডের ওই সূত্রটাই আমাদের বলে দেয় যে অণুটার আসল জ্যামিতি বা আকৃতিটা কি হবে। অ্যালকেন কেন চতুস্তলকীয় হয় বা অ্যালকাইন কেন একটা সরল রেখায় থাকে, এই সব কিছুর উত্তর কিন্তু ওই হাইব্রিডাইজেশনেই লুকিয়ে আছে। এই সব শক্তিশালী বন্ধনের বাইরেও কিন্তু কিছু দুর্বল কিন্তু খুবই প্রভাবশালী শক্তি আছে, যেমন হাইড্রোজেন বন্ধন। দেখতে দুর্বল মনে হলেও এই বন্ধনটাই কিন্তু জলকে তার ওই সব অসাধারণ ক্ষমতাগুলো দেয় যা পৃথিবীতে জীবন টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। তো এতক্ষণ তো অনেক জটিল নিয়মকানুনের কথা হলো, কিন্তু প্রশ্ন হলো আমাদের প্রতিদিনের জীবনে এসবের কাজটা কি? সত্যি বলতে কি, এই নিয়মগুলোই কিন্তু আমাদের চারপাশের পৃথিবীকে চালাচ্ছে। এই যে আমরা দিওয়ালিতে বা কোনো উৎসবে আকাশে নানা রঙের খেলা দেখি, তার পেছনেও কিন্তু এই রাসায়নিক কাজ করছে। আতশবাজির ভেতরে থাকা বিভিন্ন ধাতব লবণ যখন গরম হয় তখন তারা নিজ নিজ রঙের আলো ছড়ায়, ঠিক যেন ওদের নিজস্ব অ্যাটমিক ফিঙ্গারপ্রিন্ট। এই একই নিয়ম কিন্তু আমাদের বলে দেয় যে কখন কোনো দ্রবণে কঠিন পদার্থ জমে যাবে বা যাকে আমরা বলি অধক্ষেপ পড়বে। কিডনিতে যে পাথর হয় কিংবা গুহার ভেতরে যে সুন্দর স্ট্যালাগমাইট তৈরি হয়, সব কিছুর পেছনেই এই একই নীতি। এমনকি আমাদের রান্নাঘরেও কিন্তু রসায়ন লুকিয়ে আছে। যখন আমরা লবণ দিয়ে মাছ মাংস বা চিনি দিয়ে ফল সংরক্ষণ করি, তখনও কিন্তু আমরা না জেনে এই রাসায়নিক ভারসাম্যের নিয়মগুলোই ব্যবহার করছি। তাহলে নতুন কোনো ওষুধ তৈরি করা হোক বা ভবিষ্যতের জন্য টেকসই প্রযুক্তি বানানো, সব কিছুরই চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে পরমাণুর এই গোপন কোডগুলোর মধ্যে। আমরা তো মাত্র এর সামান্য কিছুটা জানলাম। ভাবুন তো, আরও কত রহস্য আমাদের জানার জন্য অপেক্ষা করছে।